হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান একদম শেষ অধ্যায় জৈব যৌগ, তার দুটো ক্লাস করেছি, দুটো ভিডিও তোমরা পেয়েছো আশা করি। আজকের তৃতীয় পাঠ জৈব যৌগের আইইউপ্যাক নামকরণ নিয়ে গত ভিডিও শেষ করেছিলাম। আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা বলি সমাবয়বতা, আইসোমারিজম, আর থাকবে তোমাদের সিলেবাসে বেশ কিছু জৈব যৌগ আছে, তাদের উৎস এবং তার ব্যবহার, এগুলো নিয়েই আজকের পার্ট 3 পাঠদান শুরু করছি। জৈব যৌগ সমাবয়বতা এবং সমাবয়ব, আইসোমারিজম, আইসোমার, তোমাদের দশম শ্রেণীর উপযোগী বিষয়টা আমি তুলে ধরছি। সমাবয়বতা কি? প্রথম মনে পড়ে তোমাদের জৈব যৌগ এবং অজৈব যৌগের পৃথকীকরণের সময় বলা হয়েছিল জৈব যৌগগুলোর মধ্যে কিন্তু সমাবয়বতা এবং সমাবয়বী হয়ে থাকে জৈব যৌগগুলো, আর অজৈব যৌগগুলো হয়ে থাকে না বলবো না, তাদের তুলনামূলকভাবে অনেক কম সমাবয়বী ধর্ম দেখায়। জৈব যৌগের মধ্যে সমাবয়বতা এবং সমাবয়বী অণু অনেক দেখতে পাই। কাদের বলে সেটা এবার আলোচনা করি। সমাবয়বতা সংজ্ঞা কি? না, যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন, সেই যৌগগুলোকে পরস্পরের সমাবয়ব বলা হয় এবং এই ঘটনাকে বা এই ধর্মকে সমাবয়বতা বলা হয় বা আইসোমারিজম বলা হয়। আণবিক সংকেত একই, মাথায় রাখতে হবে আণবিক সংকেত একই থাকে কিন্তু তাদের ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন হয়ে যায়। কেন হয় না হয় সেটা আস্তে আস্তে এগুলো তোমরা জানতে পারবে। এই ধর্মটাকে বলা হয় সমাবয়বতা, জৈব যৌগে দেখায়। এই সমাবয়বতা, এই আইসোমারিজম দু ধরনের হয়ে থাকে প্রধানত। একটা হচ্ছে গঠনগত সমাবয়বতা, যাকে কনস্টিটিউশনাল আইসোমারিজম বলে, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমাবয়বতা বা জিওমেট্রিক আইসোমারিজম বলে। গঠনগত সমাবয়বতা এটা তোমাদের ক্লাস 10এই আছে। ত্রিমাত্রিক সমাবয়বতা আলোচনার কোনো সুযোগ তোমাদের ক্লাস 10-এ নেই, কিন্তু আরো একটু বিশেষ ধরনের সমাবয়বতা দেখায়। গঠনগত সমাবয়বতা কি? আণবিক, আমরা জানি সমাবয়বতা মানে আণবিক সংকেত একই হবে, কিন্তু আণবিক সংকেত একই, গঠন সংকেত যদি আলাদা হয়, আণবিক সংকেত একই কিন্তু গঠন সংকেত আলাদা হওয়ার কারণে কি করে কারণ আলাদা হচ্ছে না, ওই যৌগের মধ্যে যে পরমাণু বা মূলকগুলো আছে তাদের পরস্পর মধ্যে সংযোজনের পার্থক্যের ফলে তাদের গঠন সংকেত ভিন্ন হয়, ফলস্বরূপ তাদের ভৌত রাসায়নিক ধর্ম আলাদা হয়। এরূপ ঘটনাকে বলা হয় গঠনগত সমাবয়বতা। এবং যে সমস্ত অণু এই ধরনের ধর্ম প্রদর্শন করে তাদেরকে বলা হয় গঠনগত সমাবয়বী যৌগ বলা হয়। এই গঠনগত সমাবয়ব উদাহরণগুলো দেবো, যতক্ষণ আমি যেতে পারছি উদাহরণ দিতে পারছি না। গঠনগত সমাবয়বতা অনেকগুলো অনেক ধরনের হয়ে থাকে, কিন্তু তোমাদের এখানেও কিছুটা সীমাবদ্ধতা ক্লাস দশম শ্রেণীর তোমাদের দু রকমের, অবস্থান ঘটিত সমাবয়বতা আর একটা আছে কার্যকরী মূলক সমাবয়বতা। এবার যদি উদাহরণগুলো দিই তাহলে সমাবয়বের বিষয়টা আরো তোমাদের কাছে পরিষ্কার হবে। তাহলে আমরা গঠনগত সমাবয়বতা বা কনস্টিটিউশনাল সমাবয়বতাকে দুই ভাগ প্রকারভেদ, একটা হচ্ছে অবস্থান ঘটিত সমাবয়বতা আর কার্যকরীমূলক সমাবয়বতা নিয়ে আলোচনা করি, তবে বুঝতে পারবে। অবস্থানগত বা অবস্থান ঘটিত সমাবয়বতা কি? না, কার্বন শৃঙ্খলে একই কার্যকরী মূলকগুলোর অবস্থান যদি ভিন্ন ভিন্ন কার্বনে হয়ে থাকে তার ফলে যে সমাবয়বী যৌগ সৃষ্টি হয় সেই ঘটনাকে বলবো অবস্থান ঘটিত সমাবয়বতা। যৌগটির আণবিক সংকেত একই হবে, গঠন সংকেত আলাদা হবে। গঠন সংকেতটা কিসে আলাদা হচ্ছে না, অবস্থানে। কার অবস্থান? না, কার্যকরী মূলক।
একই রকম কার্যকরী মূলক থাকবে অবস্থানগত ঘটিত সমাবয়বতাতে। কার্যকরী মূলক একই রকম থাকবে, কার্বন শৃঙ্খল একই রকম থাকবে, গঠনের পার্থক্যটা কিসে আসছে? অবস্থানে। উদাহরণটা দেখো তবে পরিষ্কার হবে। উদাহরণ একটা দিই, দেখো CH3 CH2 CH2OH এর নাম কি? প্রোপাইল অ্যালকোহল বা আইউপ্যাকের নাম কি? প্রোপানল। প্রোপানল। ওইচটা কোথায় আছে? নাম্বারিং করে নাম্বারটা শিখেছো তোমরা 1 2 3, যেখানে ওইচ আছে সেখানে নাম্বার 1 2 3, এক নম্বর কার্বনে ওইচ আছে। আবার দেখো CH3 CH3 এই প্রান্তের কার্বনে না থেকে যদি মাঝের কার্বনে ওইচ চলে আসে এর নাম কি হয়? প্রোপান টুঅল। প্রোপান টুঅল দুটোরই কিন্তু আণবিক সংকেত, এই দুটোরই আণবিক সংকেত C3H8 C3H8O। দেখো প্রত্যেকটা তিনটে কার্বন আছে, কটা? 3 2 5 2 7 8টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। এখানেও দেখো তিনটে কার্বন, 8টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। দুটোরই কিন্তু আণবিক সংকেত একই, গঠন সংকেত আলাদা। গঠন একই কার্যকরী মূলক আছে, এখানে OH এখানে OH। অবস্থান, এই যে অবস্থান ঘটিত সমবেতা বলার উদ্দেশ্য হলো OH এর অবস্থান এখানে প্রান্তীয় কার্বনে ছিল, এখানে মাঝের কার্বনে ছিল, তিনটে কার্বনের মাঝের কার্বনে চলে এলো। ফলে দেখা যাচ্ছে এদের কিছু ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য থাকছে, ফলে তারা পরস্পর সমাবয়ব হচ্ছে, একই যৌগ হচ্ছে না। আণবিক সংকেত একই, গঠন সংকেত আলাদা। কার নিরিখে? না অবস্থান। কার অবস্থান? কার্যকরী মূলকের অবস্থানের নিরিখে পৃথক হচ্ছে দুটো যৌগ। একই শ্রেণীর হতে পারে কিন্তু যৌগ দুটো ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। এদেরকে বলা হয় অবস্থান ঘটিত সমবায়তা। কাকে বলে এবং উদাহরণটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। একটা উদাহরণ তোমাদের মাথায় রাখো, এর অনেক উদাহরণ করতে পারি। প্রোপানল আর প্রোপান, এটা হবে প্রোপান টুঅল। প্রোপান টুঅল। এবার চলে আসি কার্যকরী মূলক। কার্যকরী মূলক ঘটিত বা কার্যকরী মূলক সম্পর্কিত সমাবয়তা কি, কাকে বলে? এখানে আণবিক সংকেত একই কিন্তু ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক অবস্থান করে যে সমাবয়বী যৌগগুলো তৈরি হয় তাকে বলে কার্যকরী মূলক সমাবয়বী যৌগ। এবং এই ঘটনাটি কি বলবো? কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা। পার্থক্য কোথায়? আগের সঙ্গে এখানে কি ছিল? কার্যমূলক একই ছিল, অবস্থানটা আলাদা আলাদা জায়গায় ছিল কার্বনের শৃঙ্খলে। কার্যকরী মূলক সমবায়তা কি বলা হচ্ছে? না আণবিক সংকেত একই হবে কিন্তু কার্যকরী মূলকও আলাদা, কার্যকরী মূলক ভিন্ন হবে। উদাহরণ দেখো, CH3O CH3 CH3 CH2OH একে কি বলে? ইথাইল অ্যালকোহল বা আইউপ্যাকে কি বলে? ইথানল। ওইচ থাকার জন্য এটার নাম কি? মিথক্সি ইথেন, মিথক্সি মিথেন বা ডাইমিথাইল ইথার। মিথক্সি মিথেন বা ডাইমিথাইল ইথার। এটায় কার্যকরী মূলক কে আছে? ইথার মূলক আছে, ইথার মূলক। এখানে কার্যকরী মূলক কে আছে? অ্যালকোহল মূলক। দুটোর আণবিক সংকেত কিন্তু C2H6O, আণবিক সংকেত কিন্তু একই। দুটোরই আণবিক সংকেত কিন্তু C2H6O। দুটো কার্বন, 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। এখানে দেখো দুটো কার্বন CH3, তাহলে মোট 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। দুটোতে কিন্তু পরস্পর কি সম্পর্কযুক্ত? কার্যকরী মূলক সমাবয়ব। আণবিক সংকেত একই হয়, সমাবয়বী। পার্থক্য কোথায়? কার্যকরী মূলক দুটো ভিন্ন, তাই এদেরকে বলা হয় কার্যকরী মূলক ঘটিত সমাবয়তা। মিথক্সি মিথেন আর ইথানল। আরো একটা উদাহরণ হতে পারে, দেখাই এই কার্যকরী মূলকের। এখানে কোন কোন কার্যকরী মূলক আছে? না ইথার আর অ্যালকোহল। আবার দেখো CH3 CH2 CHO অ্যালডিহাইড। দেখো বলো প্রোপানল। দ্বিতীয় উদাহরণ, এক নম্বর উদাহরণ, 2 নম্বর উদাহরণ দিচ্ছি। প্রোপানল আইউপ্যাকের নাম, তিনটে কার্বন আছে, 1 2 3, প্রোপানল। আবার দেখো CH3
CO CH3, একে বলে অ্যাসিটোন বা প্রোপানন। প্রোপানন সাধারণ নাম অ্যাসিটোন। অ্যাসিটোন এটা অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডের আইউপ্যাক নাম প্রোপানেল, অ্যাসিটোনের আইউপ্যাক নেম প্রোপানন। প্রোপ মানে তিনটে করে কার্বন আছে পরস্পর পরস্পরের পরে। কার্যকরীমূলক সমবায়তা কেন বলা হচ্ছে? এখানে দেখো অ্যালডিহাইড গ্রুপ, এখানে দেখো কি আছে কিটো গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ, কিটো গ্রুপ, আণবিক সংকেত দুটোই কিন্তু একই। আণবিক সংকেত দেখো C3H6O, আণবিক সংকেত দুটোতে তিনটে কার্বন আছে, 6টা হাইড্রোজেন একটা অক্সিজেন। এখানেও তিনটে কার্বন, 6টা হাইড্রোজেন একটা অক্সিজেন। আণবিক সংকেত দুটোতেই কিন্তু একই আছে, পার্থক্য কার্যকরীমূলক। ফলে এরা ভৌত রাসায়নিক ধর্ম আলাদা দেখায়, ফলস্বরূপ এরা পরস্পর সমাবয়বী হয়। ভৌত রাসায়নিক ধর্ম ভিন্নতা কারণে এরা ভিন্ন ধরনের ধর্ম আচরণ, রাসায়নিক বিক্রিয়া ভিন্ন ধর্মের হয়ে থাকে। তাহলে দুটো আমরা সংকেত জানলাম, দুটো আমরা উদাহরণ জানলাম, তাদের সংকেত দেওয়া হয়েছে। গঠন সংকেত থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে তাদের পরস্পর পরস্পর কি ধরনের সমাবয়ব হচ্ছে। এই দুটো উদাহরণ অবশ্যই তোমরা মাথায় রাখবে। তার সমাবয়বটা আশা করি বুঝে নিয়েছো। এই দুটো অবস্থান ঘটিত সমাবয়বতা এবং কার্যকরীমূলক ঘটিত সমাবয়বতা দুটো অবশ্যই তোমরা মাথায় রাখবে। এবার আসবো, তোমাদের সিলেবাসে আছে বেশ কিছু জৈব যৌগ, সেই জৈব যৌগগুলোর উৎস এবং তার ব্যবহার নিয়ে তালিকা দেব। এবার দেখো, কয়েকটি জৈব যৌগ তোমাদের সিলেবাসে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি সেগুলোকে একসঙ্গে নিয়ে তোমাদের পাঠদান করছি। 8টা জৈব যৌগের উৎস ব্যবহার জানতে হবে। কি কি সেগুলো? একটা যে মিথেন গ্যাস, অ্যালকেনের মধ্যে মিথেন জানতে হবে। অ্যালকিন সরলতম এবং প্রথম অ্যালকিন ইথিলিন, তার উৎস ব্যবহার জানতে হবে। অ্যালকাইন অ্যাসিটিলিন, তার প্রথম সদস্য, প্রত্যেকটা প্রথম সদস্য দেখো। অ্যালকেনের প্রথম সদস্য কি? মিথেন, এক কার্বনের। অ্যালকিনের প্রথম সদস্য কি? প্রথম সদস্য আশা করি বুঝতে পেরেছো, যেটা দিয়ে প্রথম ওই হোমোলোগাস সিরিজ বা সমগণীয় শ্রেণী শুরু হচ্ছে। অ্যাসিটিলিন আছে অ্যালকাইনের। এইবার এই এলপিজি আর সিএনজি এরা কিন্তু প্রকৃতপক্ষে জৈব যৌগের মিশ্রণ বা আলাদাভাবে নামকরণ করা হয়েছে। এদের ব্যবহারটা আমাদের বাস্তব জীবনে অনেক হয়ে থাকে বলে এই জৈব যৌগ না বলে জৈব যৌগের মিশ্রণ এখানে থাকে, সেটা আস্তে আস্তে বলছি আমরা। তোমরা এর আগে নামটা হয়তো শুনে থাকবে তোমরা, সিএনজি, এলপিজি, সিএনজি। তারপর আছে ইথানল, ইথাইল অ্যালকোহল, CH3CH2OH, ভীষণ গুরুত্বপূর্ণ একটি যৌগ। তারপর আছে মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট। লাস্ট হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই 8টি জৈব যৌগ বা জৈব যৌগের মিশ্রণের উৎস এবং ব্যবহার আমাদের ভালো করে জানতে হবে। এক এক করে বলে যাচ্ছি, ভালো করে শোনার চেষ্টা করো। মিথেন কোথায় পাওয়া যায়? না, মিথেনের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস, ভূগর্ভস্থ যে গ্যাস সঞ্চিত হয়ে আছে, বিভিন্ন খনিতে খুললেই গ্যাস পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রচুর পরিমাণে ভূগর্ভে গ্যাস সঞ্চিত হয়ে আছে। সেই প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি পরিমাণে থেকে মিথেন কত থাকে? প্রায় 80% থাকে। আর কোথায়? না, কোল গ্যাস। প্রাকৃতিক গ্যাস থাকে কোল গ্যাসের মধ্যে। কোল গ্যাস কি? না, কোল গ্যাস হলো কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করার সময় দেখা যাচ্ছে কয়লা খনির কিছু কিছু খাঁজে ফাঁক ফোকরে যে গ্যাস সঞ্চিত হয়ে থাকে, সেটা কোল গ্যাস। তাতেও কে থাকে? মিথেন গ্যাস থাকে। এটা হচ্ছে প্রাকৃতিক উৎস। ব্যবহার, মিথেনের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় শিল্পক্ষেত্রে জ্বালানি, জীবাশ্ম জ্বালানি রূপে মিথেনকে ব্যবহার করা হয়। দ্বিতীয় ব্যবহার করা হয় মিথেন গ্যাসকে দহন করে পোড়ালে, মিথেন গ্যাসকে পোড়ালে মিথেন জ্বলে গিয়ে কার্বন, কালো কার্বনের ছাই পাওয়া যায়, যাকে বলা হয় কার্বন ব্ল্যাক বলে। কি বলে? কার্বন ব্ল্যাক। ওই কার্বন ব্ল্যাক দিয়ে থেকেই বা ব্যবহার করে জুতোর কালি বা বার্নিশ তৈরি করা হয়, বার্নিশ রং তৈরি করা হয়, জুতোর কালি বা রং তৈরি করা হয় কার্বন ব্ল্যাক ব্যবহার করে। কার্বন ব্ল্যাক দেখ, কার্বন ব্ল্যাক কি? কার্বন ব্ল্যাক
কি না মিথেনকে দহন করার পর যে কালো বর্ণের অবশেষ পাওয়া যায় তাকে কার্বন ব্ল্যাক বলে, জুতোর কালি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে কি ইথিলিন। ইথিলিনকে কোথায় পাওয়া যাবে? এখানে প্রাকৃতিক গ্যাসে খুব কম পরিমাণে পাওয়া যায় ইথিলিনকে, 20%। কোক ওভেন গ্যাসে, কোক ওভেন গ্যাসের মধ্যে ইথিলিন কিছু পরিমাণে পাওয়া যায়। রাসায়নিকভাবে অনেক পদ্ধতি তৈরি করা যায়, কিন্তু আমাদের এখানে উৎস, প্রাকৃতিক উৎস কোথায় পাওয়া যায়? কোক ওভেন গ্যাসের মধ্যে কিছুটা পাওয়া যায়। ব্যবহার, 1 নম্বর ব্যবহার ইথিলিনের হচ্ছে কাঁচা ফল কে পাকানোর ক্ষেত্রে এবং সংরক্ষিত করে রাখার ক্ষেত্রে ইথিলিন গ্যাস বহুল ব্যবহার করা হয়। কাঁচা ফলকে পাকাতে এবং তাকে সংরক্ষিত করে রাখতে, কারণ দীর্ঘদিন যাতে সেটা পচে নষ্ট না হয় তার জন্য আমরা ইথিলিন ব্যবহার করব। 2 নম্বর ব্যবহার কি? 2 নম্বর ইথিলিনের ব্যবহার হচ্ছে পলিথিন। পলিইথিলিন কাকে বলে? পলিথিন। পলিথিন, পলিথিন যে প্লাস্টিক আমরা ব্যবহার করি, পলিথিনে কি থাকে? পলিইথিলিন থেকে তৈরি পলিথিন। পলিথিন তৈরির ক্ষেত্রে ইথিলিন বহুলভাবে ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা কি না চেতনানাশক। 80% ইথিলিন আর 20% অক্সিজেন গ্যাসের মিশ্রণকে চেতনানাশক রূপেও এই ইথিলিনকে ব্যবহার। 3টে ব্যবহার বললাম ইথিলিনের: কাঁচা ফল পাকাতে ইথিলিনকে, পলিথিন তৈরির ক্ষেত্রে, এবং আরেকটা কি চেতনানাশক। 80% ইথিলিন এবং 20% অক্সিজেনের মিশ্রণ দিয়ে আমরা চেতনানাশক রূপে ইথিলিন গ্যাসকে ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে কি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনকে প্রাকৃতিক গ্যাসের মধ্যে সাধারণত পাওয়া যায় না। হাইড্রোকার্বন বা প্রাকৃতিক গ্যাসের মধ্যে যে অন্যান্য যৌগ থাকে, মানে গ্যাসের যৌগ থাকে, তাকে বিয়োজন করে উচ্চ তাপমাত্রায় ক্র্যাক করে আমরা অ্যাসিটিলিন তৈরি করতে পারি। কি কাজে ব্যবহৃত হয়? অ্যাসিটিলিনের ব্যবহার গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাসিটিলিনের ব্যবহারটা মনে রাখো। অ্যাসিটিলিনকে আইউপ্যাকে বলে ইথাইন, আর ইথিলিনকে আইউপ্যাকে বলে ইথিন। এই ইথাইন বা অ্যাসিটিলিনের ব্যবহার সবচেয়ে বেশি হয় অক্সি অ্যাসিটিলিন শিখা। অক্সি অ্যাসিটিলিন শিখা, যার তাপমাত্রা প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। অক্সি অ্যাসিটিলিন শিখা সেটা কি? তোমরা অনেকে দেখে থাকবে, যেখানে সাইকেল ভাঙাচোরা হয়ে গেল বা কোনো লোহার জিনিস ভেঙে গেলে ঝালাই করতে নিয়ে যাওয়া হয়, সেখানে দেখবে যে যিনি ঝালাই করছেন দুটো পাইপ এসছে দুটো গ্যাস সিলিন্ডার থেকে, মজবুত লোহার সিলিন্ডার, একটা থাকে অক্সিজেন আর একটা থাকে অ্যাসিটিলিন। অক্সিজেন অ্যাসিটিলিন দুটো সিলিন্ডারে দুটো পাইপ এসছে, দুটো পাইপে এসে এক জায়গায় হাতল আছে ধরার মতো, সেখানে গ্যাসগুলো মিশ্রণ হয়ে বেরোবে, আগুনে স্ফুলিঙ্গ দিলে জোরে তীব্র শিখা তৈরি করবে। কোন কোন গ্যাস মিশে? অক্সিজেন গ্যাস ও অ্যাসিটিলিন গ্যাস মিশে মিশ্রিত অবস্থায় দহন করলে, আগুন দিলে তারা কিন্তু 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তৈরি করবে। তখন এই লোহাকে গলিয়ে বা জুড়ে দিতে অন্য কোনো ধাতু লাগে, তার জোড়ার ক্ষেত্রে আমরা অক্সি অ্যাসিটিলিন শিখাকে ব্যবহার করা হয়। আর কোথায় না অ্যাসিটিলিনের বা কার্বাইড বাতি বলে, ক্যালসিয়াম কার্বাইডে জল দিলে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম কার্বাইড একটা পাত্রে নিয়ে তাতে একটা জল দেওয়ার পর যে অ্যাসিটিলিন গ্যাসটা বেরোবে, সেখানে আগুন দিলেই কিন্তু অ্যাসিটিলিন গ্যাস জ্বলতে থাকবে। অর্থাৎ কার্বাইড বাতিতেও, যেখানে কেরোসিন নেই বা ইলেকট্রিসিটি নেই, কার্বাইড বাতি দিয়ে ফুটপাতে অনেকেই এই কার্বাইড বাতি দিয়ে খেলা দেখায়। তাহলে অক্সি অ্যাসিটিলিন শিখা, কার্বাইড বাতি, এবং আর একটা এর ব্যবহার আছে, ইন্ডাস্ট্রিয়ালি জৈব যৌগ তৈরি করা হয়। কি না অ্যাসিটিক অ্যাসিড আর বেনজিন। অ্যাসিটিক অ্যাসিড ও বেনজিন তৈরি করতে কিন্তু অ্যাসিটিলিন ব্যবহার করা হয়ে থাকে। এলপিজি, এলপিজির ফুল ফর্ম কি না লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়ামের আংশিক পাতন করলে মুখ্যত বিউটেন থাকে, বিউটেন প্রপেন কিছু অসম্পৃক্ত হাইড্রোকার্বন গ্যাস যুক্ত হয়ে সবচেয়ে মুখ্যত বেশি কি থাকে? বিউটেন, 4 কার্বন যুক্ত অ্যালকেন এলপিজিতে থাকে। পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় আংশিক পাতন করে। ব্যবহার কি হয় এলপিজির? ব্যবহার নিশ্চয়ই সবাই জানো, বাড়িতে রান্নার জ্বালানি হিসাবে এলপিজি ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। আর বর্তমানে ছোটখাটো মোটর গাড়ির, টোটো বা অটো
বড় বড় গাড়িতেও এখন গ্যাসে চালানো করা হচ্ছে, এই এলপিজি গ্যাসে গাড়িও চলছে। আরেকটা কথা এই সম্পর্কে বলে নিই, এলপিজি গ্যাস এর নিজস্ব কোনো গন্ধ নেই, কিন্তু কিন্তু একটা গ্যাস লিক হয়ে গেলে একটা গন্ধ পাওয়া যায়, বুঝতে পারি গ্যাস লিক হয়ে গেছে। কি করে বোঝা যায়? গ্যাসটা তো নিজস্ব কোনো গন্ধ নেই, তার গন্ধ এলো কোথা থেকে? না, এলপিজি গ্যাসের মধ্যে মার্কাপটেন নামে একটা জৈব যৌগ মিশিয়ে দেওয়া হয়। ইথাইল থায়োল, একে মার্কাপটেন বলে। এই মার্কাপটেন এক দাহ্য গন্ধযুক্ত গ্যাস, অল্প পরিমাণ এলপিজির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এই মার্কাপটেনকে। এই মার্কাপটেন থাকার ফলে এলপিজি বিশেষ গন্ধযুক্ত হয়, পরে কোথাও লিক হয়ে গেলে আমরা বুঝতে পারি লিক গ্যাস বের হচ্ছে, আমরা সাবধান হয়ে যাই। না হলে গ্যাস যদি প্রচুর পরিমাণে বেরিয়ে যায়, কখনো আগুনের স্ফুলিঙ্গ পেলে দুর্ঘটনা ঘটতে পারে। আগে থেকে সাবধান করিয়ে দেয় এই মার্কাপটেন উপস্থিতি। সিএনজি কি? সিএনজি মানে কি আছে এখানে? মিথেন আছে। সিএনজি লিকুইড, এটা কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। উচ্চ চাপে ন্যাচারাল বা প্রাকৃতিক গ্যাস মিথেনকে তরলে পরিণত করে সিলিন্ডারে ভর্তি করা হয়। সিএনজি ও শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় দহনের কাজে, অর্থাৎ জ্বালানি হিসাবে সিএনজি শিল্পক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। নেক্সট 6 নম্বরে ইথানল বা ইথাইল অ্যালকোহল বা ইথানল, এর উৎস কি? প্রকৃতপক্ষে এগুলো ইথানল তৈরি করা হয় ঝোলা গুড় বা আখের গুড়কে ইস্ট নামক ছত্রাক দ্বারা পচিয়ে ইস্ট থেকে নিঃসৃত উৎসেচক জাইমেজ, এই ঝোলা গুড় বা আখের গুড় থেকে সন্ধান প্রক্রিয়ায় ইথানলে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ মদ প্রস্তুত হয়। এই ইথানলের সবচেয়ে বেশি ব্যবহার হলো দ্রাবক রূপে, তারপরে মাদক দ্রব্য হিসাবে অর্থাৎ হার্ড ড্রিঙ্কস হিসাবে যে সমস্ত মদ দেশি হোক বিদেশি হোক তাতে কিন্তু কি থাকে? ইথানল থাকে। রেকটিফাইড স্পিরিট 95.6% ইথানল আর 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। এই রেকটিফাইড স্পিরিট হচ্ছে কিন্তু ইথাইল অ্যালকোহল। এখান থেকে শিল্পক্ষেত্রে, ওষুধ, রং শিল্পে এই ইথানলকে বহুল ব্যবহার করা হয়। মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট, এটা একটু ভালো করে শোনো, কি খুব আসে। ইথানল CH3O, ইথানল প্লাস 10% মিথানল CH3OH, কি থাকছে? ইথানল আছে, তার সঙ্গে কাকে মেশানো হয়েছে? না 10% মিথানল, তার সঙ্গে থাকে ন্যাপথা, পিরিডিন মিশ্রণ। এদের এই মিশ্রণকে মিথিলেটেড স্পিরিট বলা হয়। তাহলে মিথিলেটেড স্পিরিট বা নেচারটাকে তার নষ্ট করে দেওয়া হয়েছে স্পিরিটের, অর্থাৎ রেকটিফাইড স্পিরিটের যে প্রকৃতি ছিল সেই প্রকৃতিটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এইগুলো মিশ্রণ ঘটিয়ে। কেন করা হলো আরেকবার বলে নিই। মিথিলেটেড স্পিরিট কি? না, ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিষাক্ত 10% মিথানল কিন্তু বিষাক্ত, ইথানল কিন্তু বিষাক্ত নয়, খেলে কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ে মানুষ। আর ইথানল কিন্তু খেলে নেশাগ্রস্ত নয়, মানুষ মারা যেতে পারে। মিথানল 10% ইথানলের সঙ্গে মেশানো হয় এবং তাকে দুর্গন্ধযুক্ত বিস্বাদ করার জন্য পিরিডিন ও ন্যাপথা মিশিয়ে দেওয়া হয়। ন্যাপথা ও পিরিডিন মিশিয়ে দেওয়া হয় কার সঙ্গে? মিথানলের সঙ্গে মিশিয়ে যে মিশ্রণ পাওয়া যায় তাকেই বলে মিথিলেটেড স্পিরিট। এখন এই মিথিলেটেড স্পিরিটটা তৈরি করা হলো কেন? না, অ্যালকোহলকে খোলা মার্কেটে বিক্রি করা হয় না, কিন্তু অ্যালকোহলের দ্রাবক হিসাবে রং শিল্পে রজন গলাতে গেলে লাগবে অ্যালকোহল। তাই ওই অ্যালকোহলের নেচারকে, প্রকৃতিকে ডিনেচার্ড করে, মিথিলেটেড করে বিক্রি করা হয়, যাতে রজন বার্নিশের কাজে এটি দ্রাবক হিসেবে ব্যবহার করা যায়। স্পিরিট ল্যাবরেটরিতে বার্নার নেই, বার্নারের সমস্যা আছে, তখন কিন্তু স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে উত্তপ্ত করার ক্ষেত্রে এই জ্বালানি হিসাবে মিথিলেটেড স্পিরিটকে আমরা ব্যবহার করি।
স্টোভের ক্ষেত্রেও আমরা মিথিলেট স্পিরিট ব্যবহার করা হয়। এবার চলে আসে লাস্ট হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কি না, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH, এটি একটি জৈব অ্যাসিড। কি কাজ, কোথা থেকে তৈরি করা হয় না, সাধারণত ইথানলের জারণ করে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। কাঠের অন্তর্ধূমপাতন, কাঠের টুকরোকে নিয়ে বায়ুর অনুপস্থিতিতে যদি দহন করা হয়, এই কাঠ থেকে নির্যাস বের হয়, সেই নির্যাসের মধ্যে থাকে এই অ্যাসিটিক অ্যাসিড। প্রাথমিকভাবে এটা তৈরি করা হয়। আমরা অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহারে চলে আসি। অ্যাসিটিক অ্যাসিড কি কাজে লাগে? অ্যাসিটিক অ্যাসিড মুখ্যত ভিনিগার হিসাবে বহুল ব্যবহার হয়। ভিনিগার কি না, অ্যাসিটিক অ্যাসিডের 10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনিগার, যা চাটনি, আচার, টক জাতীয় দ্রব্যকে সংরক্ষিত করার ক্ষেত্রে এই ভিনিগার ব্যবহার করা হয়, যার মধ্যে কে আছে 8% অ্যাসিটিক অ্যাসিড। এছাড়া অ্যাসিটিক অ্যাসিড বিভিন্ন জায়গায় আম্লিক ধর্মের জন্য দ্রাবক হিসাবে বা রিয়াকশনের মাধ্যম হিসাবে অ্যাসিটিক অ্যাসিডকে ব্যবহার করা হয়। এস্টার তৈরির ক্ষেত্রেও অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। সেলুলোজ, জৈব ভঙ্গুর পলিমার সেলুলোজ অ্যাসিটেট, এই অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করেই তৈরি করা হয়। এই 8টার উৎস ব্যবহার বললাম। এছাড়া আর ছোট্ট করে শেষ করে ফেলেছি আজকের পাঠদানের যে বিষয়টা ছিল। কয়েকটা টার্ম একটু জানিয়ে রাখি। তাহলে ভিনিগার কাকে বলে প্রশ্ন আসে। ভিনিগার কি না, 8% অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণকে বলে কি ভিনিগার। ভিনিগার কি না, 8% অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ কি কাজে লাগে বললাম না, টক আচার, চাটনি, জ্যাম, জেলি সংরক্ষণের ক্ষেত্রে এই ভিনিগার কাজে লাগে। 2 নম্বর আছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড কি না, 16.7 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই অ্যাসিটিক অ্যাসিড জমে গিয়ে বরফের মতো সাদা কেলাসাকার পদার্থে রূপান্তরিত হয়ে যায়। গ্লেসিয়ার মানে হিমবাহ, জানো, এই গ্লেসিয়াল রূপে চলে যাচ্ছে, অর্থাৎ বরফের মতো শক্ত জমাট বেঁধে কেলাসাকার অবস্থায় রূপান্তরিত হয়ে যায় বলে এই অ্যাসিটিক অ্যাসিড 16.7 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলে। এটিও দ্রাবক রূপে ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে টিংচার আয়োডিন। কি টিংচার আয়োডিন কি? টিংচার আয়োডিন কি না, অ্যালকোহল প্লাস জল, তাতে থাকবে 2 থেকে 3% আয়োডিন, I2 আয়োডিন। জল, অ্যালকোহল এবং 2 থেকে 3% আয়োডিনের দ্রবণ, একেই বলা হয় টিংচার। লাল ওষুধ বলে। অ্যান্টিসেপটিক হিসাবে ছোটখাটো কাটা ছেঁড়াতে টিংচার আয়োডিন লাগিয়ে দিলে সেই জায়গায় আর কাটা ছেঁড়াটা প্রসারিত হয় না, ভালো হয়ে যায়। অর্থাৎ ওষুধ রূপে, অ্যান্টিসেপটিক ওষুধ রূপে টিংচার আয়োডিন ব্যবহার করা হয়। অ্যালকোহল, জল অ্যালকোহলের 2 থেকে 3% আয়োডিনের দ্রবণকে বলা হয় টিংচার আয়োডিন। তাহলে আজকের পাঠদান যা বিষয়গুলো আলোচনা ছিল সবগুলো আলোচনা করলাম। সমাবয়বতা এবং এই 8টি জৈব যৌগের বা জৈব যৌগ মিশ্রণের উৎস এবং ব্যবহার, যেগুলো থেকে অবজেক্টিভ কোশ্চেন, তার ব্যবহারগুলো থেকে অবজেক্টিভ কোশ্চেনগুলো ভীষণ রকম আসে, সেটা অবশ্যই তোমরা ভালো করে বই পড়ে তৈরি হবে। এটা দেখে একটা সামারাইজ করে নিতে পারলে আশা করি তোমরা আজকে। আর এই ভিনিগার, গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড কি, টিংচার আয়োডিন কি এবং তাদের ব্যবহারটা নিয়ে তোমাদের সামনে আজকের আলোচনা করলাম। ঠিক আছে, আজকের মতো এখানেই পাঠদান শেষ করলাম। ধন্যবাদ সকলকে।